শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ এবং আমার সম্মুখে উপস্থিত আমার সহপাঠী ভাই বোন যাই বলি না কেন, তাদের যথাযোগ্য অভিনন্দন, ভালোবাসা, শুভেচ্ছা, সত শ্রী আকাল, আদাব, রাধে রাধে, শিয়ারাম, কুচু। ঠিক আছে, বক্তব্যটি হলো 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিক্রিয়ার ফলে পশ্চিম বাংলার মানুষের কি দুঃখ কষ্ট হয়েছে। বিষয়টা অত্যন্ত জটিল। এই বিষয়টির মধ্যে থাকতে হলে তাহলে ওই একটা জায়গায় বা কোনো একটা নির্দিষ্ট মূল্যে দাঁড়িয়ে থাকলে বলা সম্ভব না। আমি সেই জন্য বিষয়টাকে বেশ কতগুলো ভাগে ভাগ করছি। বিষয়টা কোথায় দাঁড়িয়ে আছে, কেন বা এত জটিলতার সৃষ্টি হচ্ছে। জটিলতা আসলে কিছু নেই, আমাদের মনন জগতে বিভিন্ন রকমের প্রশ্নের সৃষ্টি হতে পারে, আর সেই প্রশ্ন থেকে এই প্রশ্নগুলোর উত্থাপন, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া। আমার পূর্ববর্তী বক্তারা 1905-এর বঙ্গভঙ্গ কেন হয়েছে, তার ফলস্বরূপ কি ছিল, সেখান থেকে একবিংশ শতাব্দীর বুকে দাঁড়িয়ে কি ভোগ করছি, কেন করছি ইত্যাদি বিষয় নিয়ে বলছে। আমি বলব এই প্রত্যেকটি বিষয় নিয়ে মাথায় রেখে একটা অন্য কথা বলছি। কেন এই আন্দোলন হয়েছে সেটা ইতিহাস একটা কথা বলে, আর সাধারণ নিপীড়িত সর্বহারা মানুষের কথাটা অন্য। তারা কি বলে? তারা বলে যে সমাজে, আমি যদি একটু মার্কসের থিওরি বলি, আমি আবারও বলছি, আমি কোনো পলিটিক্যাল পার্টির হয়ে বা কোনো মার্কসিস্ট থিওরির উপর বেস করে কিছু বলছি না। যেটা আমি বলছি সেটা অত্যন্ত আমার একটা ওপিনিয়ন। যদি কারো কোনো প্রশ্ন থাকে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত, কোনো ব্যাপার না। বিষয়টি ঠিক এরকম, মার্কস বলেছে আমাদের সমাজ মোটামুটি দুটো শ্রেণীতে বিভক্ত। একটা হলো হ্যাভস, আদার ইজ কল্ড অ্যাজ হ্যাভ নটস। কিসের বেসিসে এটা হয়েছে? পাওয়ারের বেসিসে হয়েছে। 1905 সাল ধরে যাব না, 1905-এ কথা বলবো। 1905-এ পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে শাসন করছে কারা? ইংল্যান্ড। ক্ষমতা কার হাতে আছে? ইংল্যান্ডের। দেশ ভাগ করার ক্ষমতা কার হাতে আছে? ইংল্যান্ডের। কিসের উপর ভাগাভাগি হয়েছে, কেন ভাগাভাগি হয়েছে, কি কারণে ভাগাভাগি হয়েছে, কে লিখেছেন? ঐতিহাসিক লিখেছেন, বিভিন্ন রকমের ঐতিহাসিক লিখেছেন, বিভিন্ন মানুষের কথা হিসাবে লিখেছেন। ধরুন আমি কোনো একটি ধরুন আমি আমার পরিবারের কথা যদি বলতে যাই, তাহলে আমি নিশ্চিত কখনো আমি আমার পরিবারের খারাপ কিছু বলবো না, কিংবা অন্য একজন যখন সে তার পরিবারের কথা বলবে সে নিশ্চিত করে খারাপ কিছু বলবে না। এখন যদি ইংল্যান্ডের দিক দিয়ে বা ইংলিশ পার্সপেক্টিভের উপর বেস করে আমি বলি, তাহলে একদম পুরো বলবো যে রুডিয়ার্ড কিপলিং, আপনারা নিশ্চিত নাম শুনেছেন রুডিয়ার্ড কিপলিং, 1907, the first Nobel awardee. He quote unquote, he told that black man is the white man's burden. We are thinking that we are black men, we are uncivilized, we are uncouth, uneducated, and that's why they treat us savage, barbarians. We have no manners. আমি একটু এর বাইরে গিয়ে বলছি, ধরে নিলাম তাদের কাছে কি বলছে, তারা বলছে ঈশ্বর আমাদেরকে পাঠিয়েছে, ঈশ্বরের রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা কালো চামড়ার মানুষদেরকে সভ্য করতে এসেছি। কালো চামড়ার মানুষদেরকে সভ্য করার অধিকার লর্ড মেকলেকে আমি দিয়েছিলাম নাকি? 1835 খ্রিস্টাব্দে সম্ভবত, যদি খুব না ভুল বলি, সালটা ঠিক বলেছি। এখন যদি মেকলে এসে বলে যে ভারতবর্ষের বুকে যতগুলো বই আছে তা নাকি এক করলে, এমনকি আরবেও যতগুলো বই আছে সমস্ত বইগুলোকে নাকি এক করলে ইংল্যান্ডের কোন একটা ভালো লাইব্রেরির একটা সেলফে রাখা একটা বইয়ের সমান হবে। আমি তো মেকলে যদি বেঁচে থাকতো আমি বলতাম প্লিজ একবার অ্যারাবিয়ান নাইটসটা পড়েন, প্লিজ একবার ইন্ডিয়ার প্রত্যেকটা নভেলকে পড়ে নেন। অমিতাভ ঘোষ তার একটা বিখ্যাত উপন্যাস হাংরি টাইপ সমাজ ব্যবস্থাকে একটা অন্য চোখে, একটা অন্য দৃষ্টিভঙ্গিতে দেখিয়েছে। আমরা 1905-এর বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষিতে বলছি যে মানুষ অনেক দুর্দশার মধ্যে ছিল, পেরেনিয়াল প্রেডিকামেন্ট তার সারা জীবন ভোগ করছে, আজও ভোগ করছে। কিন্তু আমি বলছি এর জন্য দায়ী কে?
এর জন্য দায়ী আমরা। কেন হয়েছে, কি হয়েছে, কেন কেন উত্তর খুঁজতে গেলে পার্সপেক্টিভ ওয়াইজ চেঞ্জ হয়ে যাবে। কেন উত্তর খুঁজতে গেলে পার্সপেক্টিভ ওয়াইজ চেঞ্জ হয়ে যাবে, কিন্তু কি করা যেতে পারে, কি হোয়াট এর আনসার ভেরি লিমিটেড আনসার। ধরে নিন, আমি যদি একটু মহাভারতের কথা বলি, একটা জাস্ট মহাভারতের একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। ধরে নিচ্ছে কর্ণ আর কৃষ্ণ, এদের দুজনের মধ্যে পার্থক্য কি ছিল, বেসিক পার্থক্য কি ছিল? কৃষ্ণ কর্ণকে বলেছিল যে তোমার আর আমার মধ্যে একটাই পার্থক্য, আমি তোমার থেকে খারাপ পরিস্থিতিতে বড় হয়েছি, গোয়াল ঘরে জন্মেছি, কারাগারে জন্মেছি, গোয়ালে বড় হয়েছি, মাঠে গরুর সাথে খেলা করেছি, তুমি তো অনেক ভালোভাবে, অনেকটা মানে আমার থেকে সচ্ছলভাবে বড় হয়েছো। কিন্তু দুঃখের বিষয় হলো তুমি বড্ড নিজের অতীতের কথা ভাবো আর আমি সামনের কথা ভাবি। আমাদের উচিত 1905-এ পশ্চিমবঙ্গের মানুষ কষ্টে ছিল, দুর্দশায় ছিল। ভারত বিভাজন হওয়ার পরে পাকিস্তান লিটারেচারের এমনি সৃষ্টি হয়নি। অমিতাভ ঘোষ এমনি শ্যাডো লাইন লেখেনি। প্রত্যেকটা লেখার পিছনে কিছু না কিছু কারণ ছিল। আমি বলছি সেই পার্টিশনটাকে আজও ভোগ করব, সেই বিভাজনের নীতিটাকে আজও ভোগ করব, এটাই আমার কথা। যদি সত্যিকারের মানুষ হিসাবে আমরা যদি নিজেদের মানুষ, আমি জানি না এর অর্থ, মানে আমি তো এখনো শুনিনি কুকুরের মা কুকুরকে বলছে ভালো কুকুর হোস, গরুর মা গরুকে বলছে ভালো গরু হোস। তো রোজ সকালে আমার মা আমাকে বলে মানুষের মতো মানুষ হোস। এখন আমি জানি না আদৌ গরুর মা গরুকে বলে কিনা বা কুকুরের মা কুকুরকে বলে কিনা, কিন্তু আমার মা আমাকে বলে রোজ মানুষ হোস। আমি জানি না মানুষের সেন্স বলতে কি বোঝাতে উনি চেয়েছেন, আর আমি এটুকু বুঝতে পেরেছি যে এডুকেশন নিয়ে আজ এত কথা বলছি, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশনস অফ হিউম্যান বিংস, তাই তো স্বামীজি তো তাই বলে থাকেন। তো তাই যদি হয়, একটা সত্তায় একসঙ্গে জয়ের গান নিয়ে আমরা বলতে পারি না সব মানুষের সমান অধিকার, সবাই সমানের যোগ্য, কৃষক, রাজমিস্ত্রি, মজুর কেউ নয় ভোগ্য, আমরা বলতে পারি না? একসঙ্গে একই সঙ্গে আমরা বলতে পারি না? সম্পদ, অর্থ, প্রাচুর্য সব গড়েই থাকবে, শ্মশানে সবাই আমরা একসাথেই যাব, তাই না? এই যে দেশ, এই দেশে সবার সমান সুযোগ আছে, সবাই আমরা সম্মানের অধিকার, এটাই দেশ, এটাই আমার ভারতবর্ষ। দেখুন, যদি আমি সত্যিকারের যে শিক্ষা আছে সেই শিক্ষা দিয়ে কথা বলি, তাহলে বলবো কেন আজকের সমাজ ব্যবস্থায় শিক্ষার মধ্যে দুটো পার্থক্য। 1905 সালে বিভাজন হয়েছে, বিভাজন করে দেশকে বিভেদ করে দিয়েছে, ঠিকই আছে। শিক্ষা ব্যবস্থায় কেন পার্থক্য? কেন প্রাইভেট স্কুল আর কেন সরকারি স্কুল? কেন আজ সরকারি স্কুলের অবস্থা এত খারাপ আর কেন আজ প্রাইভেট স্কুলের প্রতি সমস্ত মানুষের ঝোঁক বেড়ে গেছে? যদি সত্যি তাই বলি, তাহলে স্বাস্থ্য ব্যবস্থার কথা বলবো। কেন আজ কিছু সাধারণ মানুষ অর্থের অভাবে নিজেরা চিকিৎসায় মারা যাচ্ছে? এদিন সেদিনও ছিল, 1905-এও তাই ছিল। কিন্তু আর কেন কিছু মানুষ নার্সিং হোম কিংবা কোনো প্রাইভেট হসপিটালে চিকিৎসা হচ্ছে? সেটা হচ্ছে এই মানি ডিভিশনের উপরে, পাওয়ার ডাইমেনশনের উপরে। দেখুন না, আমি একটা ছোট উদাহরণ দিচ্ছি। আবারও বলছি, আমি কোনো রাজনৈতিক দলের হয়ে কথা বলছি না, আমি একজন অত্যন্ত সাধারণ নাগরিক হয়ে কথা বলছি। সেখান থেকে বলছি, ধরুন আমি অশিক্ষিত, কথা বলছি, আমি ইলিটারেট, আমি জানি না। আমাকে যদি প্রতি বছর সরকার চেঞ্জ হয় আর প্রতি বছর আধার কার্ডের লিঙ্ক চেঞ্জ করতে হয়, আধার কার্ড চেঞ্জ করতে হয়, শিডিউল কাস্ট চেঞ্জ করতে হয়, আরো যা কিছু আছে সব যদি প্রতি বছরই চেঞ্জ করতে হয়, আরে ভাই পয়সা পাবো কোথায়? খেতে পাচ্ছি না, এটা খাবার নেই। আজ আমরা যে কোনো জায়গায় দাঁড়িয়ে সমস্ত বক্তব্যগুলো পলিটিক্যালি হয়ে গেছে। পলিটিক্যাল বক্তব্যের বাইরে গিয়ে নৈতিকতার বিচারে যেটা আমাদের প্রশ্ন করা, আমরা সেই প্রশ্নের মধ্যে থাকলে একটু ভালো লাগে। কেমন সেটা?
কেন আজ শিক্ষায় এইরকম দুই রকমের ব্যবস্থা? কেন আজ সমাজে এইরকম আর্থিক দুই রকমের ব্যবস্থা? কেন আজ মানুষের নৈতিকতা? বলছি কাইন্ডলি একটু আইদার একটু এক মিনিট আপনারা কথা বলছেন তো আমার কনসেন্ট্রেশনটা চলে যাচ্ছে। আর কিছু না, কিন্তু মানে আমার খুব একটা অসুবিধা হবে না, আমি কিন্তু বক্তব্য চালিয়ে যেতে পারি, ঠিক আছে? মানে রামকৃষ্ণ মিশন থেকে বড় হয়েছে তো এই সব আমার অভ্যাস আছে, কিন্তু প্লিজ মানে আমার কনসেন্ট্রেশন চলে যাচ্ছে। আবারও বলছি, এটা এমন একটা ভারতবর্ষ যে ভারতবর্ষ খুশি তার বৈচিত্র্যের জন্য, যে ভারতবর্ষ খুশি তার সংস্কৃতির জন্য, তার ঐতিহ্য হচ্ছে, আমরা তো কি একটা বলে জানি, ইউনিটি ইন ডাইভার্সিটি না, বৈচিত্র্যের মধ্যে একতা। এটাই তো নিয়ে আমরা বেঁচে আছি, এটাই তো আমাদের বৈচিত্র্য। দেখুন না, আমি একটা ছোট গল্প বলি। একদিন এক প্রজাপতির সাথে এক মৌমাছির গল্প হচ্ছে। কিরকম গল্প হচ্ছে? প্রজাপতি দেখতে সুন্দর, মৌমাছি দেখতে খুব একটা ভালো না। মৌমাছি একটা মৌচাক বানিয়েছে। মানুষ কি করেছে, সেই মৌচাকটাকে ভেঙে নিয়ে বাড়িতে চলে এসেছে। প্রজাপতি মৌমাছিকে জিজ্ঞেস করছে, আচ্ছা ভাই, তোমার কষ্ট হয় না যখন এরা এরকম করে চুরি করে নিয়ে তোমায় চলে যায়? তোমার এত দিন দিন তিল তিল করে বানানো একটা এত দামি একটা জিনিস চুরি করে নিয়ে চলে যায়, তোমার কষ্ট হয় না? তখন হেসে মৌমাছি উত্তর দেয়, এ পৃথিবীতে আমি একজন যে কিনা জানি মধু কিভাবে বানাতে হয়। That means this is my creativity. I know that how I will make honey. আর বাকি যারা আছে তারা শুধু চুরি করে। যদি আমি সেই সূত্র ধরে ধরি, তাহলে আমাদের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে শক্তি, সেটা হচ্ছে নিজেকে প্রতিষ্ঠা করার একটা সুযোগ। সে প্রতিষ্ঠা করার জায়গাটাকে সেটা কেউ চুরি করতে পারবে না। সমাজ আমাকে পিছিয়ে রাখতে পারে, কোনো কারণে আমি দুস্থ হয়ে যেতে পারি, কোনো কারণে আমার পরিবার আমাকে সেই জায়গায় পৌঁছে নাও দিতে পারে, কিন্তু যদি আমার মধ্যে ক্রিয়েটিভিটি থাকে তাহলে কেউ সেদিনকে কিন্তু আটকাতে পারবে না। একটা কথা মনে রাখা আমাদের সবাই উচিত, আমরা যে যেমন ব্যাকগ্রাউন্ড থেকে আসি না কেন, আমরা প্রত্যেকে ভাই বোন, আমরা প্রত্যেকে একে অপরের বন্ধু বান্ধবী, একে অপরের সহপাঠী। তাই আমাদের মধ্যে মেলবন্ধন রেখে 1905 সালে ওই বঙ্গভঙ্গের বিরুদ্ধে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর রাখি পরিয়েছিল। আমাদের মধ্যে যেন এই বিরোধটা আবার না সৃষ্টি হয়। শান্তিপূর্ণ ভারতবর্ষ সবাই চায়, কিন্তু নতুন করে কোনো জিনিসের ইস্যু বানিয়ে সেই শান্তিপূর্ণ ভারতবর্ষটাকে না হারানোই ভালো। যে ভারতবর্ষ আছে, যেমন ভারতবর্ষ আছে, আপনি যেমন চান ভারতবর্ষের প্রগতি হোক, উন্নতি হোক, আমিও চাই প্রগতি হোক, উন্নতি হোক, কিন্তু কোন রকমের ওই যে একটা জিনিস এখানে বারবার মানে বক্তব্যের মধ্যে আমি শুনছিলাম, যেটা আমি খুব মন দিয়ে শোনার চেষ্টা করছিলাম, যে ওই বাস্তুহারাদের কথা বলছিল, যে মানে আমার পূর্ববর্তী বক্তারা বলছিলেন যে 1947 সালের বা ওই 1905-এর ওই সময় যখন তারা বুঝতে পারছে যে দেশ স্বাধীন হওয়ার পরে আমাকে একটা অন্য দেশে চলে যেতে হবে, একটা অন্য পরিবেশের সঙ্গে থাকতে হবে, সেখানে আমি নিজেকে কিভাবে মানিয়ে নেব, কিভাবে সেইখানে থাকবো, তার নিজের শিকড়টাকে ভুলে গিয়ে আরেকটা জায়গায় থাকা। যদি সত্যি এটা জানতে হয় তাহলে সাদাত হোসেন মান্তর লেখা তোবাতেক সিংকে একটু পড়বেন, বুঝতে পারবেন একটা পাগল যে কিনা কারাগারে আছে, যে জানে না এটা পাকিস্তান না এটা হিন্দুস্তান। আর সে যেখানেই থাকুক, সে পাকিস্তান হোক আর হিন্দুস্তান হোক। আচ্ছা একটা কথা বলুন, একটা ছোট প্রশ্ন, আমি আবারও বলছি, আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির হয়ে কোনো কথা বলছি না, এটা আমার কোনো ইন্টেনশন নেই। আমি আবারও বলছি, একজন যোগ্য নাগরিক হয়ে সাধারণ একজন শিক্ষিত মানুষ যদি নিজেকে বানাতে পারি, সেইখান থেকে আমার প্রশ্ন। আচ্ছা বর্ডারে ধরুন একটা বর্ডার, এই বর্ডারে এইদিকে পাকিস্তানি, এইদিকে ভারতীয় বা ইন্ডিয়ান